আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচনে মব ভায়োলেন্স ও নারী ভোটারের নিরাপত্তা নিয়ে শঙ্কা, সংলাপে উদ্বিগ্নদের অভয় সিইসির। ফেব্রুয়ারি নির্বাচনের শঙ্কা নেই, তবে জুলাই সনদ বাস্তবায়নের আগে ভোট প্রশ্নবিদ্ধ বলছে জামায়াত। সংসদ বাদ দিয়ে জুলাই সনদ করলে ভবিষ্যতের খারাপ দৃষ্টান্ত হবে, বিবিসি বাংলাকে তারেক রহমান। আওয়ামী লীগের বিরুদ্ধে মানবাধিকার অপরাধের তদন্ত শুরু, অন্য দলের তথ্য এলে তাদেরও বিচার। আসন্ন সংসদ নির্বাচনে মব ভায়োলেন্স ও নারী ভোটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নারী নেত্রীরা। আর নির্বাচন বিশেষজ্ঞরা জানিয়েছেন, সুষ্ঠু ভোটের স্বার্থে গণমাধ্যমকে নজরদারিতে রাখা জরুরি। মঙ্গলবার নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। সংলাপের তৃতীয় দিন মঙ্গলবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন বিশেষজ্ঞ এবং বিকেলে নারী নেত্রীরা সংলাপে অংশ নেন। আগামী নির্বাচন অনেক কঠিন হবে উল্লেখ করে নির্বাচন বিশেষজ্ঞরা বলেন, সুষ্ঠু ভোটের স্বার্থে গণমাধ্যমকে নজরদারিতে রাখা জরুরি। জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন এবং এআই এর অপব্যবহার রোধ সহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন তারা। মিডিয়াও কিন্তু অনেক সময় ইলেকশনের দিন সকাল থেকে শুরু করে একটা পরিবেশটাকে নষ্ট করে দিতে পারে ইচ্ছা করলে। মিডিয়াকেও আপনাকে কন্ট্রোল করতে হবে। সেখানে মিডিয়া ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে কোনো ক্রমে যাতে ঢুকতে না পারে, পরিষ্কার করতে 400 গজের বাইরে। ওরা কিন্তু একেবারে ভিতরে ঢুকে যায় এবং যখন গণনা করে ভিতরে দিয়া লাইট দিয়ে এখানে করে। সংলাপে নারী নেত্রীরা নির্বাচনে মব ভায়োলেন্স নিয়ে শঙ্কা প্রকাশ করেন। নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তারা। একটা মব ভায়োলেন্সের একটা কালচার যেটা সৃষ্টি হয়েছে, এটা নারীদের জন্য একটা সবচেয়ে বেশি একটা নেতিবাচক দিক। কেন তারা ফিল করবে যে আমি নিরাপদ কি না ইলেকশনে যাওয়ার জন্য। তারা নারী বিদ্বেষী, যারা সাম্প্রদায়িক, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এ ধরনের প্রার্থী যেন বেশি, এই ধরনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এই 3টা পয়েন্ট অবশ্যই আপনাদের নজর রাখতে হবে বলে আমি মনে করি। প্রতি 3টি আসনে একটা আসন থেকে সংরক্ষিত নারী আসন হবে। তার 2টাতে যে নারীরা রাজনৈতিক ক্যারিয়ার করতে চায়, তারা কি 8 বছর অপেক্ষা করতে হবে? একটা অ্যাবসার্ড প্রপোজাল। তো এই ঘূর্ণায়মান পদ্ধতি নিয়ে আশা করি আপনারা এটাকে কান দিবেন না। সিইসি জানান, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে ইসি। আগে মেসেজ ছিল যে আমার পক্ষে কাজ না করলে আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে, আর এখন হবে যে কারো পক্ষে কাজ করলে অ্যাকশন হবে। নির্বাচন সুষ্ঠু করতে সর্বস্তরের মানুষের সহায়তা চান প্রধান নির্বাচন কমিশনার। আমি এটাকে নিয়েছি একদম আমার জীবনের একটা শেষ সুযোগ। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা না থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে, এমনটাই দাবি করেছে জামায়াত ইসলামী। জাতিসংঘ প্রতিনিধির সাথে বৈঠকের পর নেতারা জানান, জাতীয় নির্বাচনে প্রয়োজনীয় সহযোগিতা দিবে জাতিসংঘ। জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী ছিলেন জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার সকালে ঢাকায় ফিরেছেন তিনি। বিমানবন্দরে যুক্তরাষ্ট্র সফর ও জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন এই জামায়াত নেতা। সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হইতে হবে, এটা খুব পরিষ্কার। যারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছেন অথবা সংস্কার বাস্তবায়ন করতে গিয়ে সরকারের পক্ষ থেকে যে ডিলে করা হচ্ছে, কোনো কারণে নির্বাচন যদি ক্ষতিগ্রস্ত হয়, তাদেরকে জাতির কাছে এই দায়িত্ব নিয়ে জবাবদিহি করতে হবে। যুক্তরাষ্ট্র সফরে ভারতের সেনা প্রধানের সঙ্গে বৈঠক হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই গুজব ছড়াচ্ছে। প্রশ্নটার জবাব তো আপনি দিয়ে দিচ্ছেন একটা শব্দ দিয়ে। কি শব্দ বলছেন? গুজব। তো গুজবটা আপনি বলছেন, আমার এখানে জবাব কি হবে? এটা এআই কাণ্ড, চরিত্র হননের একটা অপচেষ্টা। এদিকে সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে যান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আমাদের সামনে 2026-এর ফেব্রুয়ারিতে সম্ভব জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে
সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন। এছাড়া বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সংকট সমাধানে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেও জানান তিনি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের নারকীয় গণহত্যা চালানোর অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে কর্মকর্তা নিয়োগ দিয়ে তদন্ত শুরু করেছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, গণহত্যায় সে সময়কার সরকার দলীয় জোটের আরও কোনো দল জড়িত থাকলে ক্রমান্বয়ে তাদেরও বিচারের আওতায় আনা হবে। গত বছরের 2 অক্টোবর দল হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের মানবতাবিরোধী অপরাধের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত বছর 19 জুলাই আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয়। কারফিউয়ের মধ্যে দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত হয় সেখানে। এমন সিদ্ধান্ত নিয়ে দল হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে 14 দল মানবতা বিরোধী অপরাধ করেছে। এবার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে কর্মকর্তা নিয়োগ দিয়ে তদন্ত শুরু করেছে প্রসিকিউশন। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন, তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে আইন মন্ত্রণালয়। জারি করা প্রজ্ঞাপনে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়েছে সেই ব্যক্তিকে যার বিরুদ্ধে রয়েছে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ। যে একটা রাষ্ট্র বিপ্লবোত্তর পরিবেশে যখন একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে, তখন রাষ্ট্রের প্রয়োজনে, দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রয়োজনে সরকার এই আইন শুধু নয়, বিভিন্ন আইনেরই বিভিন্ন ধরনের সংশোধনী আনছেন এই রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে তোলার জন্য। তারই অংশ হিসাবে এটা করা হয়েছে এই সময়ের প্রয়োজনে এবং এখন থেকে সেই আইনটা সেভাবে প্রয়োগযোগ্য হবে। তবে অভিযোগ প্রমাণ না হলে অভিযুক্তদের পূর্ববর্তী সুযোগ সুবিধা ও পদ পদবি ফিরিয়ে দেওয়ার বিধান রাখা হয়েছে সংশোধিত আইনে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সংসদকে বাদ দিয়ে জুলাই সনদ করলে ভবিষ্যতে তা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের ওপর আঘাত এলে তা কখনোই মেনে নেবে না বিএনপি। আমরা প্রত্যাশা করি যে ওনারা দীর্ঘ সময় গণমাধ্যম থেকে দূরে থাকা তারেক রহমানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব মঙ্গলবার প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। এই কাজটির সৌন্দর্য বা তার দল চায় বর্তমান অন্তর্বর্তী সরকার সফল হোক। যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক, সুষ্ঠু, স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা আশা রাখি, প্রত্যাশা করি যে ওনারা করবেন কাজটি সুন্দরভাবে। বিএনপির রাজনীতির পরিবর্তন ও ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তিনি। বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটিকে অক্ষুণ্ণ রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এটি স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিএনপির নীতি কেমন হবে সেটিও জানতে চাওয়া হয় দলটির অন্যতম শীর্ষ এ নেতার কাছে। অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে ফেলানির আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নিব না। দুটো উদাহরণ দিয়ে বুঝালাম আপনাকে যে আমাদের স্ট্যান্ডটা কি হবে। 31 দফা নাকি জুলাই সনদ, বিএনপির অগ্রাধিকার কি হবে সেটাও জানতে চাওয়া হয় সাক্ষাৎকারে। আমরা ঐক্যমত কমিশনে যেগুলোতে সকলে মিলে একমত হয়েছি, আমরা প্রথমে সেগুলোতে, আমরা সরকার ইনশাল্লাহ সরকার গঠনের সুযোগ পেলে আমরা প্রথমে সেগুলোতেই অবশ্যই জোর দিব। আর আমরা তো আমাদের 31 দফার মধ্যে যেগুলো এটার সাথে মিলিয়ে গিয়েছে, এর ভিতরে যেগুলো মিলিয়ে গিয়েছে সেগুলো তো আমরা করবো। আফরিদ হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আপনাদের বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা কমিশন গঠন করা হবে, যার মাধ্যমে শিক্ষার্থীদের কর্মমুখী আধুনিক শিক্ষা নিশ্চিত ও জাতীয়করণ সহ শিক্ষকদের সব সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে শিক্ষকদের সমর্থন চায় বিএনপি।
স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ সহ 4 দফা দাবিতে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক মহাসমাবেশের আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। এতে অংশ নেন সারা দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা। সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা বলেন, নির্বাচিত সরকার ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। তারা বলেন, নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া এটা কোনোদিনও বাস্তবায়ন সম্ভব নয়। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার, কেউ যেন সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ঢেলে সাজানো হবে দেশের শিক্ষা খাত। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচনে বিএনপি শিক্ষকদের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করে বলেও জানান তারেক রহমান। আসন্ন নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। 2025-26 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 4.8% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। তবে নির্বাচনের মাধ্যমে অনিশ্চয়তা কেটে গেলে বাড়বে বিনিয়োগ ও জিডিপি প্রবৃদ্ধি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে সংস্থাটি আরও জানায়, বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হবে 6.5%, যা গত 22 বছরের মধ্যে সর্বনিম্ন। বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশে 30 লাখ কর্মক্ষম বেকারের মধ্যে 24 লাখই নারী। সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট ও বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রকাশ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্বব্যাংকের ঢাকা অফিস। এতে জানানো হয়, চলতি অর্থবছর বাংলাদেশে মোট দেশজ উৎপাদন বা জিডিপি 4.8% হতে পারে, যা গেল অর্থবছরে ছিল 4.2%। 24-এর গণ আন্দোলনের ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠছে বাংলাদেশের অর্থনীতি। 2024-25 অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি 4% হলেও 2025-26-এ তা বেড়ে হবে 4.8%। আর সবকিছু ঠিক থাকলে নির্বাচনের বছরে তা 6%-এর বেশি হতে পারে। সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংক প্রবাসী আয় প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে সন্তোষ প্রকাশ করে, যদিও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নিয়ে শঙ্কা রয়েছে সংস্থাটির। প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন যথেষ্ট ভালো, যদিও আমরা দেখছি বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 6.5%, যা গত 22 বছরের মধ্যে সবচেয়ে কম। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, বর্তমানে বাংলাদেশে 30 লাখ কর্মক্ষম বেকারের মধ্যে 24 লাখই নারী। কঠোর মুদ্রানীতি, প্রয়োজনীয় খাদ্য আমদানিতে শুল্ক কমানো এবং উৎপাদন বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি স্থিতিশীল রয়েছে। কর জিডিপি অনুপাত বাড়ানোর তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের অর্থনীতি স্বস্তিতে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ডেফিনেটলি আমাদের চ্যালেঞ্জ আছে, এটা আমি অস্বীকার করি, কিন্তু এত পার্সেন্ট বেড়ে গেছে 0.2। অমর্ত্য সেন একবার কি বলেছিল জানেন, যে খুব কঠিন দাঁড়িয়ে তোমার মেজার করতে হবে না, এই স্ট্যাটিস্টিক দিকে 5.25। তো এই দরিদ্র লোকের দেখলেই চিনতে পারবে তার চেহারা, তার ভাব বলবে। আর তবে ওটা গ্রেডেশনের জন্য তখন আপনার মেজার করতে। হ্যাঁ, আমি তো মোটামুটি স্বস্তি, অর্থনীতিতে স্বস্তিতে আছে, সেই জন্য তো আমরা মোটামুটি একটু কনফিডেন্ট আছি। বাংলাদেশে রিটেল ব্যবসা শুরু করতে যাচ্ছে আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড।
নতুন এই যৌথ উদ্যোগে থাকছে জাপানের মিৎসুবিশি কর্পোরেশন, ইন্দোনেশিয়ার আলফামার্ট গ্রুপ এবং বাংলাদেশের কাজী ফার্মস গ্রুপ। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে নতুন এই রিটেল ব্যবসার ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী ফার্মস গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান, ইন্দোনেশিয়ার আলফামার্ট গ্রুপের চেয়ারম্যান বুদিয়ান জোকো সুশান্ত এবং জাপানের মিৎসুবিশি কর্পোরেশনের বাংলাদেশ প্রতিনিধি হিরোশি ওয়েগাকি। উদ্যোক্তারা জানান, প্রকল্পটির প্রথম ধাপে বিদেশি বিনিয়োগ হবে 50 মিলিয়ন মার্কিন ডলার আর দ্বিতীয় ধাপে 70 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। আশা করা হচ্ছে এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের সর্বাধুনিক রিটেল প্রযুক্তি এবং দেশের ভোক্তা সামগ্রী উৎপাদনকারীদের কাছে দ্রুত বিতরণের জন্য একটি নতুন চ্যানেল তৈরি হবে। বিশেষজ্ঞরা সেপ্টেম্বরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার শঙ্কা প্রকাশ করেছিলেন। সেটি সত্যি হওয়ার পর অক্টোবরেও তা অব্যাহত আছে। বৃষ্টি হওয়ায় ডেঙ্গু আরও বাড়ার শঙ্কা রয়েছে, তাই মশার প্রজনন স্থল ধ্বংস করার পরামর্শ বিশেষজ্ঞদের। এদিকে ডেঙ্গুর পাশাপাশি অনেকেই চিকুনগুনিয়ায় আক্রান্ত হলেও তার কোনো হিসাব নেই সরকারের কাছে। দ্বাদশ বর্ষের শান্তনু তালুকদার মাসখানেক আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পরও শরীর অনেক দুর্বল। এখনও খাওয়ায় অরুচি, পড়ালেখায় কম আগ্রহ এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা অনুভব করেন। মাথা ব্যথা করতো দুই সাইড প্রচণ্ড, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার যে শরীরের জয়েন্টগুলো আছে এসব জিনিস ব্যথা, মানে সব জায়গায় ব্যথা করতো আমার। যখন আমার ডেঙ্গু হয়ে যায়, মানে শেষ হয়ে যায় আর কি ডেঙ্গুর পিরিয়ডটা, তখন আর কি আমার এই ব্যথাটা ছিল। ইভেন মাঝে এখনো হয় আর কি পেইনটা মাঝে মধ্যে জয়েন্টে। বছর জুড়ে ডেঙ্গু থাকলেও বিশেষজ্ঞরা জানিয়েছিলেন বিলম্বিত বর্ষার কারণে সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্তের হার বাড়বে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে, শুধু সেপ্টেম্বর নয়, অক্টোবরেও ডেঙ্গু রোগী বাড়ছে। হাসপাতালে ভর্তি এবং ব্যক্তিগতভাবে জ্বর নিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন এমন অনেকেই চিকুনগুনিয়ায় আক্রান্ত ছিলেন, কিন্তু রোগীর এই সংখ্যার কোনো পরিসংখ্যান নেই সরকারের কাছে। ডেঙ্গুর সাথে পাল্লা দিয়ে কিন্তু চিকুনগুনিয়া হচ্ছে, যেটা অনেকে তো খেয়াল করছে না। পজিটিভ দেখা যাচ্ছে চিকুনগুনিয়া, অনেকের আসছে, অনেকে হয়তো টেস্টই করছে না। কিন্তু যদি বলি আক্রান্তের দিক থেকে চিকুনগুনিয়া কিন্তু এই বছর কিন্তু অনেক বেশি। এমার্জিং ইনফেকশন যেগুলো আমাদের দেশে বিশেষ করে নতুন করে আমরা দেখছি, চিকুনগুনিয়া তো আমাদের দেশে আগে ছিল না, এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন একটা ব্যাপক আকারে হচ্ছে। অবশ্যই এগুলো রিপোর্টিং সিস্টেম থাকা দরকার এবং ওই কী বলে প্রতিরোধ করার জন্য যে সমস্ত কাজগুলো করা দরকার সেটির দিকে নজর দেওয়া দরকার। তারা বলছেন, বৃষ্টি অব্যাহত থাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এজন্য মশার প্রজনন স্থল ধ্বংস করার পরামর্শ তাদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। লালমনিরহাট ও কুড়িগ্রামে তিস্তা সহ সব নদ নদীর পানি কিছুটা কমেছে, তবে এখনও পানিবন্দী রয়েছে কয়েক হাজার পরিবার। নদী তীরবর্তী ইউনিয়নগুলোর চর ও নিম্নাঞ্চল এখনও পানির নিচে, তবে নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বেড়েছে। লালমনিরহাটে রবিবার রাতে তিস্তার পানি বেড়ে তলিয়ে যায় 5 উপজেলার 30টি গ্রাম। 2 দিনে পানি কিছুটা কমলেও পানিবন্দী রয়েছে কয়েক হাজার পরিবার। পানিতে তলিয়ে গেছে রোপা আমন, বাদাম ও সবজি সহ বিভিন্ন ফসলের ক্ষেত। বাড়িঘরে পানি উঠায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 3 দিনে তিস্তা ও ধরলা নদীর পানি কমলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। কুড়িগ্রামের ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে নিমজ্জিত রয়েছে রোপা আমন সহ মৌসুমী ফসলের ক্ষেত। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার দুপুর থেকে সবগুলো নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে তৃতীয়বারের মতো নওগাঁর ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বেড়েছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে। রানীনগর, আত্রাই ও মহাদেবপুর উপজেলার প্রায় 400 হেক্টর জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।
ফেনীতে আসামির হামলায় 6 পুলিশ সদস্য আহত হয়েছে। ফেনী সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। আসামি এবং তার লোকজন পুলিশের একটি শটগান ও ওয়াকিটকি ছিনতাই করেছে। আহতদের মধ্যে রয়েছে এএসআই মোফাজ্জল হোসেন, সাইদুর রহমান, কনস্টেবল আইনুল বাড়ি, মাহবুব আলম, কাঞ্চননাথ ও হৃদয় হাসান। পরবর্তীতে ফেনী ডিবি পুলিশের টিম ও সোনাগাজী থানা পুলিশের যৌথ অভিযানে আহত পুলিশ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত আসামি জাহিদুল ইসলাম রিপনকে আটক করেছে পুলিশ। এবছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ব্রিটেনের জন ক্লার্ক, ফ্রান্সের মিশেল এইচ দেভরেট এবং যুক্তরাষ্ট্রের জন এম মার্টিনিস। তারা সবাই ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক। মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স তাদের নাম ঘোষণা করে। নোবেল কমিটি জানায় 3 গবেষকের এই আবিষ্কার কোয়ান্টাম পদার্থবিদ্যার নতুন দিগন্ত উন্মোচন করেছে। তারা এমন একটি অতি পরিবাহী বৈদ্যুতিক ব্যবস্থা তৈরি করেছেন যা একটি অবস্থা থেকে সরাসরি অন্য অবস্থায় টানেল করে যেতে পারে। তারা আরও দেখিয়েছেন এই ব্যবস্থাটি নির্দিষ্ট মাত্রায় শক্তি শোষণ করে এবং বিকিরণ করে, যা কোয়ান্টাম মেকানিক্সের ভবিষ্যৎবাণীর সাথে পুরোপুরি মিলে যায়। গাজায় ইসরায়েলি আগ্রাসনের 2 বছর পূর্ণ হলো আজ। 2023 সালের 7 অক্টোবর থেকে অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 67,000-এর বেশি মানুষ, নিখোঁজ আরও প্রায় 10,000। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে 2 লাখ টনের বেশি বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। মৃত্যু, দুর্ভিক্ষ, বিকলাঙ্গতা, গাজাবাসীর কাছে এগুলো এখন খুব স্বাভাবিক শব্দ। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 76,600-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং নিখোঁজ আছেন। নিহতদের অর্ধেকের বেশি নারী, শিশু ও প্রবীণ। তাদের মধ্যে 20,000-এর বেশি শিশু এবং 12,500 নারী নিহত হয়েছেন। পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে এমন ঘটনা ঘটেছে 2,700-রও বেশি। আর বাড়িতে কেবল একজন সদস্য জীবিত আছেন এমন পরিবারের সংখ্যা 6,000। ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযানে গাজার অবকাঠামোর 90% ধ্বংস হয়ে গেছে। গাজার জমির 80%-এর বেশি দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। 2 বছরের মধ্যে 20 লাখেরও বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। একাধিকবার জায়গা বদল করতে বাধ্য হয়েছেন অনেকেই। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে 38টি হাসপাতাল ও 96টি ক্লিনিক। নিহত হয়েছেন 1,600-এর বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। মারা গেছেন 254 সাংবাদিক এবং 140 সিভিল ডিফেন্স সদস্য এবং 540 জন মানবিক সহায়তা কর্মী। এছাড়া 1,69,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। মারাত্মক খাদ্য সংকটে ভুগছে 6,50,000 শিশু। গাজার জনসংযোগ কার্যালয় জানিয়েছে গাজার 95% বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে 165টি শিক্ষা প্রতিষ্ঠান। নিহত হয়েছে 13,500 শিক্ষার্থী, 830 শিক্ষক এবং প্রায় 200 গবেষক ও শিক্ষাবিদ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধর্মীয় স্থানগুলো। পুরোপুরি ধ্বংস হয়েছে 835টি মসজিদ। প্রতিবেদনে বলা হয় গাজার 15টি খাত মিলিয়ে সরাসরি ক্ষতি হয়েছে $70 বিলিয়ন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিসিবির নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড সভা, যেখানে বিভিন্ন কমিটির দায়িত্ব পরিচালকদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। গ্রাউন্ডস এবং বিপিএল গভর্নিং কমিটির দায়িত্ব নিজের কাছেই রেখেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একদিন আগেও ছিলেন মনোনীত সভাপতি। সোমবার নির্বাচন শেষে মঙ্গলবার নির্বাচিত সভাপতি হিসেবেই বিসিবিতে হাজির হন আমিনুল ইসলাম বুলবুল। বাকিরা এলেও দেশের বাইরে থাকায় চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক হওয়া আসিফ আকবর ছিলেন না প্রথম বোর্ড সভায়। আর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত 2 পরিচালকের একজন এম ইশরাক হাসান আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত থাকায় বাতিল করা হয় তার নাম। এই পদে নতুন 4 জনের নাম গণমাধ্যমে উঠলেও রুবাবা দৌলা রয়েছেন এগিয়ে। মূলত বোর্ডের নতুন স্ট্যান্ডিং কমিটি প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে। বিপিএল এর দ্বাদশ আসর এই বছরেই আয়োজনে সিদ্ধান্তের কথা জানান বোর্ড কর্তারা। ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকেট অপারেশন নাজমুল আবিদিন ফাহিম, বাংলাদেশ টাইগার্স ফারুক আহমেদ, উমেন্স উইং কমিটি
চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সিসিডিএম হচ্ছে আদনান রহমান দীপন, হাই পারফরমেন্স কমিটি খালিদ মাসুদ পাইলট। আর একটা মেজর ডিসিশন নেওয়া হয়েছে যে যেহেতু আমাদের একটা স্লট আছে ডিসেম্বর জানুয়ারিতে, সো দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড যে উই উইল গো অ্যাহেড with BPL hosting the BPL. মঙ্গলবারের সভা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হন নতুন 3 পরিচালক, যাদের মূল কথাই দেশে ক্রিকেটের সঠিক উন্নয়ন। আমি রাজ্জাক বা যারা আছি, ইয়াং সিনিয়র যারা আছে, আমার কাছে মনে হয় যে সমন্বয়ে আমাদের ক্রিকেট ডেভেলপ করতে হবে। অনেক জায়গায় আমাদের ল্যাকিংস আছে। আমি কোনোভাবেই এটা মনে করি না যে এটা একটা কঠিন জায়গা, আসলে যেহেতু ক্রিকেট রিলেটেড, তো আমার জানা। অবভিয়াসলি আই নো মাই লিমিটেশনস, যে আমি অ্যাজ আ বোর্ড ডিরেক্টর আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারবো, বাট মাই কন্ট্রিবিউশন টু রংপুর রাইডার্স উইল বি অ্যাজ ইকুয়াল অ্যাজ আই হ্যাভ টু সার্ভ দ্য বোর্ড। একটা সময় বোর্ডের নানা ইস্যুতে যারা মন্তব্য করেছেন, এবার সঠিক পথে দেশে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে তারা কতটা আন্তরিক হবেন তা সময়ই বলে দেবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। টি-20তে হোয়াইট ওয়াশের পর এবার ওয়ানডে মিশনে টাইগাররা। টি-20-র পর এবার ওয়ানডে লড়াই। ফরম্যাট ভিন্ন হওয়ায় জয়ের ছন্দ ধরে রাখাই বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ। ইনজুরির কারণে বাংলাদেশ দলে নেই অভিজ্ঞ ওপেনার লিটন দাস। তার অনুপস্থিতিতে সুযোগ পেতে পারেন সদ্য ওয়ানডে দলের ডাক পাওয়া ডানহাতি ব্যাটার সাইফ হাসান। বোলিং আক্রমণে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং স্পিনে রিশাদ হোসেনের উপর থাকবে মূল দায়িত্ব। এদিকে টি-20তে হারের পর ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর আফগানিস্তান। চোটের কারণে ছিটকে পড়েছেন পেসার মোহাম্মদ সালিম। তার বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন বিলাল সামি। আফগান স্পিনার রশিদ খান ও মুজিবুর রহমানের বুদ্ধিদীপ্ত বোলিং আবুধাবির পিচে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও আছেন আগ্রাসী ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। এর আগে আফগানদের সঙ্গে ওয়ানডেতে 8 বার মুখোমুখি হয়েছে টাইগাররা, যেখানে বাংলাদেশ জিতেছে 5টি আর আফগানদের জয় 3টিতে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। নির্বাচনে মব ভায়োলেন্স ও নারী ভোটারের নিরাপত্তা নিয়ে শঙ্কা, সংলাপে উদ্বিগ্নদের অভয় সিএসির। ফেব্রুয়ারি নির্বাচনের শঙ্কা নেই, তবে জুলাই সনদ বাস্তবায়নের আগে ভোট প্রশ্নবিদ্ধ, বলছে জামায়াত। সংসদ বাদ দিয়ে জুলাই সনদ করলে ভবিষ্যতের খারাপ দৃষ্টান্ত হবে, বিবিসি বাংলাকে তারেক রহমান। আওয়ামী লীগের বিরুদ্ধে মানবাধিকার অপরাধের তদন্ত শুরু, অন্য দলের তথ্য এলে তাদেরও বিচার। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।